অ্যাটেনশন প্লিজ। সামনে বাঁয়ে গঞ্জে গায়ে তোমার যত বাবুসোনা জাদুটোনা টুনটুনি বুলবুলি রয়েছে তাদেরকে কিছুক্ষণের জন্য রিলিজ করে দাও। দরকার হলে রানু মন্ডলের গান শোনাও কিংবা ভুবন বাদ্য করার একটা কাঁচা বাদামের মাদুরি বানিয়ে গলায় পরিয়ে দাও। দেখো ব্যাস কাজ হয়ে যাবে। এত কথা বলছি কেন? দীর্ঘ 5 বছর পর শ্রীরাম রাঘবন আরও একটা সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে চলে এসেছে, মেরি ক্রিসমাস। সাসপেন্স থ্রিলার মুভি মানেই টানটান উত্তেজনা, দীর্ঘক্ষণ হিসু চেপে রেখে কিডনিতে স্টোন বাঁধানোর বিরাট উপক্রম, কিংবা নিজেকে লেজেন্ড ভাবা, সিআইডি ভাব নেওয়া, তারপর সব স্টোরি ডান কান দিয়ে বাঁকান হয়ে বাঁকুড়া, কিছুই বোঝা গেল না, সব গোলমাল। আর এখানেই শ্রীরাম রাঘবন ডিরেক্টর সাহেবের জয়। এর প্রমাণ আমরা পেয়েছি 2015 সালে আনন্দন সিনেমার মধ্যে। ও ভাই, এ লেভেলের সিনেমা। শ্রীমান রাঘবন একজন সফল স্ক্রিন রাইটার। তিনি এই সিনেমাটা নিয়েছেন একটা ফ্রেঞ্চ উপন্যাস লে মন্তে চার্জ থেকে, যার ইংলিশ অর্থ বার্ড ইন এ কেজ, অর্থাৎ খাঁচাবন্দি পাখি। লিসেন, তিনি ইচ্ছা করলেই সিনেমার নামটা অপরিবর্তিত রাখতে পারতেন, কিন্তু সেটা তিনি না করে তিনি রাখলেন মেরি ক্রিসমাস। কেন? খুব সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে তিনি সিনেমার নামটা মেরি ক্রিসমাস রেখেছেন। এই সিনেমার মধ্যে যত ক্যারেক্টারগুলো রয়েছে তার মধ্যে 3খানা ক্যারেক্টার হচ্ছে অ্যালবার্ট, মারিয়া এবং ম্যারিয়ার বোবা মেয়ে অ্যানা। এরা 3 জনেই কোনো না কোনো সমস্যার মধ্যে যুক্ত আছে। প্রত্যেকটা ক্যারেক্টার একটা খাঁচাবন্দি পাখির মতোই বন্দি দশা উপলব্ধি করছে। অ্যালবার্ট দীর্ঘ 7 বছর পর জেল খেটে বাড়ি ফিরছে। অন্যদিকে এই সিনেমার নায়িকা মারিয়া, সে দীর্ঘদিন ধরে তার বোবা মেয়েকে নিয়ে তার দ্বিতীয় স্বামীর সঙ্গে ঘর করছে। মারিয়ার স্বামী তাকে এবং তার বাচ্চাকে প্রচণ্ডভাবে মেন্টালি টর্চার করে। এখানে দুজনেই এই ঘুটঘুটে অন্ধকার থেকে বেরিয়ে আসার প্রচণ্ড চেষ্টা করছে। সিনেমাটা নেওয়া হয়েছে 1980 দশকের মুম্বাই শহরকে কেন্দ্র করে। ক্রিসমাসের নতুন আলোকে ভরে উঠেছে গোটা মুম্বাই শহর। অ্যালবার্ট চেয়েছে 25 ডিসেম্বরের এই শুভ সন্ধ্যার আলোকে নিজেকে উদ্ভাসিত করে আবার সমস্ত কিছুকে নতুন করে শুরু করা। অন্যদিকে আবার মারিয়া চেয়েছে তার জীবনের সবথেকে বড় কাঁটা, তার স্বামীকে হত্যা করে আবার নতুন করে তার মেয়েকে নিয়ে জীবনটাকে শুরু করা। এই গল্পের প্রত্যেকটা মুহূর্তে পরতে পরতে গলিতে গলিতে সাসপেন্সের সূক্ষ্ম জাল বুনেছেন শ্রীমান রাঘবন। তার প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই একটা ভয়ঙ্কর সাসপেন্স লুকিয়ে থাকে, আর এখানেই দর্শকদেরকে তিনি ঘেটে ঘ করে ফেলেন। এই সিনেমার পুরো স্টোরিটা বেস হয়েছে মারিয়ার নিজের হাতে বোনা একটা মার্ডারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। মারিয়া চেয়েছিল ক্রিসমাসের দিন তার স্বামীকে হত্যা করতে এবং সেটাকে একটা সুইসাইড বলে চালিয়ে দিতে, কিন্তু সুইসাইডটা যাতে মার্ডারের রূপ না নেয় তার জন্য তিনি একটা আই উইটনেস খোঁজার জন্য বেরিয়ে পড়েছিলেন এই মেরি ক্রিসমাসের দিনে। এখানে আমরা অ্যালবার্টকে প্রথমবার রেস্টুরেন্টে যখন একটা অপরিচিত মানুষকে ওয়াশরুমে পরিচয় হতে দেখতে পাই, তখন সেই মানুষটা অ্যালবার্টকে মারিয়ার দিকে আঙুল দেখিয়ে বলে যে তাকে যেন বলে দেয় যে সে চলে গেছে, অর্থাৎ সে মারিয়ার সঙ্গে তার বাড়ি যেতে চায় না। সে মানুষটা চেয়েছিল তার সঙ্গে সময় কাটাতে, কিন্তু মারিয়ার কাছে রয়েছে তার বোবা মেয়ে, তাই সে এই রিস্ক নিতে চায়নি। পরবর্তীকালে অ্যালবার্টের সঙ্গে পরিচয় হয়, পরিচয়ের পরে সখ্যতা, বন্ধুত্ব, তারপরে বাড়ি যাওয়া, তারপরে সে মার্ডারটাকে একটা রূপ দেয়। লিসেন, এখানে খুব সুন্দরভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করো। যখন তার স্বামী মার্ডার হয়ে যায় এবং আই উইটনেস হিসাবে অ্যালবার্ট অর্থাৎ বিজয় সেতুপতিকে পায়, তো বিজয় সেতুপতি বলে যে 7 বছর পর সে জেল থেকে ফিরছে, সে পুনরায় এই সমস্ত বিপদের মধ্যে পড়তে চায় না। প্রথম দিকে মারিয়া বিরক্ত হলেও তাকে যেতে দিয়েছে। কেন যেতে দিল? এখানেও কিন্তু একটা সুন্দর জাল শ্রীমান রাঘবন বুনেছেন। প্রথমে বলে রাখি, এই মারিয়া একজন অত্যন্ত জটিল মায়াবী ক্যারেক্টার। এখানে পিকচারটা দেখো, এখানে যে বাসটা দেখা যাচ্ছে, এই বাসের গায়ের ওপরে লেখা আছে মেরি উইটো। এটা একটা হলিউড সিনেমা যেটা 1934 সালে রিলিজ হয়েছিল। এই সিনেমাতে দেখা হয়েছিল একজন মেয়ে কিভাবে তার স্বামীকে হত্যা করে বিধবা হয়েছে। এই সিনেমাতেও নায়িকার নাম অর্থাৎ ক্যাটরিনার নাম মারিয়া, মেরি টু মারিয়া। এখানেও সে একজন সিঙ্গেল মাদার অর্থাৎ বিধবা, সেও তার যে স্বামীকে হত্যা করতে চাইছে। এখানে প্রথম ক্লুটা কিন্তু শ্রীমান রাঘবন দিয়েছেন। আরও একটা ক্লু তোমাদেরকে বলি, এই ছবিটা লক্ষ্য করো। এই ছবিটার পিছনে আছে পেন্টাগ্রাম, আর ওপরে দেখো আছে মাকড়সার জাল। পেন্টাগ্রাম সম্পর্কে প্রত্যেকেরই একটু সাধারণ ধারণা আছে, তবে আমি আজকে তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। পেন্টাগ্রামের যে মিডিলটা দেখছো, এখানে একজন জাদুকরনী যে কালা জাদু করে সে মিডিলে বসে থাকে, এবং যে 5খানা যে এলিমেন্টগুলো রয়েছে, যে কর্নারগুলো রয়েছে, এই 5খানা এলিমেন্ট কর্নার তাকে বাইরের নানা রকম বিপদ আপদ থেকে রক্ষা করে। আর উপরে যে জালটা দেখছো, এই জালটাকে মেনশন করেছেন শ্রীমান রাঘবন এবং বোঝাতে চেয়েছেন যে মারিয়াও তার নিজের প্রেমের জাল বিস্তার করে
অ্যালবার্টকে ফাঁসিয়ে তার নিজের কার্যসিদ্ধি করছে। এবার অ্যালবার্টকে মারিয়া ছেড়ে দিল কেন? অ্যালবার্ট যখন তার জালে লিপ্ত হলো না, সে যখন মুক্তি পেতে চাইল, তখন কিন্তু মারিয়া তাকে নিঃসন্দেহে যেতে দিয়েছে। তারপরে পুনরায় সে আবার একজনকে প্রেমের জালে ফাঁসানোর জন্য চার্চে যায়। সেখানে দেখা হয় রনির সঙ্গে। রনিকে তার ঘরের মধ্যে ডাকে, পার্টি হয় এবং তাকে তার স্বামীর মৃতদেহটা দেখায় এবং সেটা যে একটা সুইসাইড সেটা তাকে বলতে বলে। এখানে রনি পুলিশকে ফোন করে সমস্ত বিষয়টা বলে যে সে সুইসাইড করেছে। এখানে খুব সাধারণ সূক্ষ্ম ব্যাপার। অ্যালবার্টকে মারিয়া যেতে দিয়েছিল এই কারণ মারিয়া চেয়েছিল একজন সুন্দর ক্যারেক্টারের, যার পিছনে কোনো রকম পুলিশ কেস নেই, এমন একজন ক্যারেক্টার। পুলিশ কখনোই একজন সাসপেক্টেড আই উইটনেসের কথা মানবে না, তাই সে অ্যালবার্টকে যেতে দিয়েছিল। গল্পের কনক্লুশনে আমরা দেখতে পাচ্ছি অ্যানি অর্থাৎ মারিয়ার মেয়ে হঠাৎ করে কথা বলে ফেলছে। অ্যালবার্টের দিকে হাত দেখিয়ে সে বলছে সান্টা। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু মি, অ্যানা প্রথম থেকেই কথা বলতে পারতো। সে কথা বলতো না। কেন বলতো না? কারণ মারিয়ার স্বামী কখনোই তার এই বাচ্চাটাকে নিজের মেয়ে কখনোই ভাবেনি, তাই সে ইমোশনালি নানা রকম টর্চার করত। তাই সে সবসময়তেই ভয়ে ভয়ে থাকতো, কথা বলতো না। এখানে মারিয়া সেটা জানতো, কথা বলতে পারে, কিন্তু যে কথা বলবে না কোনো মতেই, সেটাও ভালো করে জানতো। এটা কিন্তু একান্তই ব্যক্তিগত মতামত, আমি যেটা বুঝলাম। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যালবার্ট এখানে পুরোপুরি নিজেকে মুক্ত করতে পারত, কিন্তু শেষে সে পুলিশের কাছে ধরা দিয়েছে এবং বলেছে যে আমি মার্ডারটা করেছি। এটা বলল কেন? এখানে দুটো পয়েন্ট কাজ করছে। প্রথমত, মারিয়ার এই দুঃখে ভরা জীবনটা সে শুনেছিল, তার মার্ডার মিস্ট্রির ঘটনাটা পুরোপুরি শুনেছিল, তার স্বামী তার প্রতি কীরকম অত্যাচার করত সেটাও শুনেছিল, এবং সে যে মুক্তি পাওয়ার জন্যে, খাঁচাবন্দি একটা পাখি মুক্তি পাওয়ার জন্য যে কী সংগ্রাম করছে সেটা মন থেকে বুঝেছে। কারণ সেও একজন মার্ডারার। নিজের ভালোবাসাকে হত্যা করে জেল যাওয়ার কি যন্ত্রণা সে মনে প্রাণে বোঝে। দ্বিতীয়ত, এখানে অ্যানা হঠাৎ করে যখন কথা বলতে লাগে, তখন তার মনের মধ্যে একটা মহামানবিক সুখ উপলব্ধি করতে পারে। দ্বিতীয়বার যখন মারিয়ার বাড়িতে ফিরে আসে, তখন অ্যানাকে খাটের পিছনে লুকিয়ে থাকতে দেখে, অত্যন্ত ভীত অবস্থায়। তখন তাকে একটা গল্প বলেছিল অ্যালবার্ট, একজন স্যান্টা এসে তার এই গলার স্বর তাকে ফিরিয়ে দেবে। পুলিশ স্টেশনে অ্যানা যখন অ্যালবার্টের দিকে হাত তুলে বলে যে তাকে এই সোয়ানটা স্যান্টা দিয়েছে, তখন তার মধ্যে এটুকুই ধরা পড়েছে যে সে একজন খুনি হলেও তার মধ্যে স্যান্টা বিরাজ করছে, অর্থাৎ তার জন্যেই এই বোবা মেয়ের মুখে কথা ফুটেছে। আর এখানে সব থেকে ক্রেজি সুপারস্টার ক্যারেক্টার হচ্ছে সঞ্জয় কাপুর অর্থাৎ রনি। খুব মজাদার ক্যারেক্টার, আমাকে খুব এনজয় করেছি আমি। কেননা এই বান্দার কাজ হচ্ছে মেয়েদের উপকার করা, মেয়েদের সঙ্গে সখ্যতা তৈরি করা এবং সেই মেয়ের সঙ্গে একটা অ্যাফেয়ার্স তৈরি করা। এও এক প্রকারের পাখি, এ হচ্ছে খোলা আকাশে ওড়া পাখি। মুক্ত জীবন আর খাঁচাবন্দি জীবনটা কেমন সেটা উপলব্ধি করতে চেয়েছে। এ বান্দার একটা মজার একটা ট্রিক্স রয়েছে। প্রথম আলাপ যখন জমে ওঠে না, তখন রনি কি করে, তার পার্সটাকে তার বাড়িতে লুকিয়ে রেখে আসে। কারণ একটাই, দ্বিতীয়বার পার্স খোঁজার অছিলায় গিয়ে তার সঙ্গে পুনরায় বন্ধুত্ব তৈরি করা এবং অ্যাফেয়ার্স তৈরি করা। তো আমার মতে রনি একটা ভেরি স্টুপিড ক্যারেক্টার। এখানে যদি অভিনয়ের কথা বলা হয়, তাহলে বিজয় সেতুপতি জাস্ট একটা নেক্সট লেভেলের অ্যাক্টার বলতে পারো। অভিনয় একটা ব্যাকবোন। আর ক্যাটরিনা কাইফ, কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, ক্যাটরিনা কাইফ আছে ক্যাটরিনা কাইফের জায়গা। আর এখানে যে বাচ্চা মেয়ে অ্যানা, পুরো সিনেমাতে কোনো কথা নেই, তবে তার ফেস লাইন এক্সপ্রেশন তোমাকে সবসময় স্তব্ধ রাখবে আর তোমাকে সবসময় একটা সাসপেন্সের মধ্যে রাখবে। অ্যালবার্টের বস লাভার এখানে রাধিকা আপ্টে কিছুক্ষণের জন্য ধরা দিয়েছে স্ক্রিনের মধ্যে। রাধিকা আপ্টের ক্যারেক্টার আমরা দেখেছি ফোবিয়া, মানঝি, আরও অনেক সিনেমার মধ্যে তাকে প্লে করতে দেখেছি। কথায় আছে হীরার এক ঝলকে যথেষ্ট। তো রাধিকা আপ্টে ঠিক এরকম একটা কাজ করেছে। ওভারঅল সমস্ত ক্যারেক্টারগুলো এখানে সুন্দরভাবে পরিবেশিত হয়েছে। আর সব মিলিয়ে মেরি ক্রিসমাস একটা দুর্দান্ত লেভেলের সিনেমা আমাকে লেগেছে। তো দেখা হচ্ছে পরের একটি এপিসোডে, পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, খুশি থেকো, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরের একটি এপিসোডে। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।